মন্দিনগর গ্রাম। হাতে গোনা কয়েক শত মানুষের বসবাস। শহর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূর। সকাল থেকে টিপটিপ বৃষ্টি পড়েই চলেছে। আর এই বৃষ্টির মাঝেই তিন বন্ধু হরির চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। দলের মধ্যে থেকে অজিত বলল, এই ডিসেম্বরের শীতে বৃষ্টির কি দরকার কে জানে। গরমে যখন সিদ্ধ হয়ে যায় তখন যে কেন আসে না। এই ঠিক পরীক্ষার হলের মতো। এমনি সময় পড়া মনে থাকলেও পরীক্ষার হলে কিন্তু জানা উত্তর মনে পড়ে না। যখন যার প্রয়োজন তখন সে নেই। আহা, ভালোই তো। কম্বলে গা জড়িয়ে মস্ত এক লম্বা শান্তির ঘুম ঘুমানো যায়। আবার খেয়ে কম্বলের নিচে গল্পের বই পড়ার মজাটাই আলাদা। নে হয়েছে তোর যা ঘুম, বাপরে। তোকে ঘুম পাড়িয়ে যদি কেউ হাতি জবাই করে হাতির মাংস দিয়েও খাবার খায় তবুও তোর ঘুম ভাঙবে না। ঘুম ভালোবাসি, বুঝলি? ঘুম ভালোবাসলে জীবনের অর্ধেক সমস্যা দূর হয়ে যায়। কি রে সুভাষ, তোর আবার কি হলো? কিছুই বলছিস না, কি এত ভাবছিস? ভাবছি শীতের দিনে সবচেয়ে মজা চা প্রেমীদের। আহা, যে চা খাওয়ার প্রচলন করেছিল তার মতো খাদ্যরসিক আর কেউ নেই। কি ভালো বুদ্ধি ছিল বল তার। আমি ভাগ্য করে দুটো বন্ধু পেয়েছি। একটা কুম্ভকর্ণের বংশধর ঘুমপ্রেমী, অন্যটা চা প্রেমী। একজনের দিন ঘুমেই শুরু ঘুমেই শেষ, আর একজনেরও চা দিয়ে শুরু হয় আর চা দিয়েই শেষ। তোদের দিয়ে কিছু হবে না, জীবনে কোনো অ্যাডভেঞ্চার নেই। হ্যাঁ, তোর মাথায় কিছু একটা প্ল্যান ঘুরছে মনে হয়। এবার ভনিতা ছেড়ে বলতো কি বলবি? আচ্ছা, এই শীতের রাতে নৌকোয় চড়ে মাছ ধরতে গেলে কেমন হয় বলতো? খুব খারাপ হয়। এই শীত, তার উপর বৃষ্টি, জ্বর ঠান্ডা হলে বাবা আমাকে পিটিয়ে পাট করে দেবে। আর যদি অন্য কিছু হয়, আমার বড্ড ভূতের ভয়। একদম চুপ, ভেতু কোথাকার। আরে আমরা তো থাকবো নাকি? তার মানে তুই যাচ্ছিস সুভাষ? শুধু আমি কেন, এই বিমলটাও যাবে। শোন, রাতের খাবার খেয়ে হারান কাকার ছোট্ট নাও আর জাল নিয়ে আমরা বেরিয়ে পড়ব। তালদিঘির ঘাটে বসে গল্প করব আর জাল ফেলে মাছ ধরব। না না, আমি যাব না। আমার বাবা আমাকে যেতেই দেবে না। কি বোকারে তুই! তুই কি আর ছোট্ট আছিস? ঘরে ঘুমিয়ে জানলা দিয়ে বের হয়ে আসবি। যাক, তাহলে আমাদের রাত জেগে মাছ ধরা হবে আশা করি। আহ, ভাবতেই কি যে ভালো লাগছে। কত দিনের স্বাদ ছিল জানিস? কতদিনের স্বাদ রে? এই তো বললি। আচ্ছা থাম তোরা, আমরা তাহলে এই চায়ের দোকানের সামনে এসে অপেক্ষা করব। এখন চল, বাড়ি ফেরা যাক। কিন্তু তার আগে জাল আর নৌকার ব্যবস্থা করতে হবে তো। ওসব আমি দেখে নেব। আরে মুখটা শুকিয়ে রেখেছিস কেন? সবেতেই তোর ভয়, ভেতর ডিম একটা। এই সুভাষ, একদম বাজে কথা বলবি না। আমি মোটেও ভীতু নই, আমার যথেষ্ট সাহস আছে। হ্যাঁ, তাই তো। তা মহামান্য বীর বিমল চৌধুরী, আপনি দয়া করে আজ রাতে মাছ ধরতে এসে আপনার সাহসের পরিচয় দিন। ঠিক আছে, আসবো আমি। সুভাষ গেল হারান জেলের বাড়িতে। জেলের বয়স হয়েছে। জেলে একটা ঝুপড়ি কুঠিতে একা বসবাস করে। সুভাষ ডাকল, হারান কাকা, ও হারান কাকা, তুমি কি ঘরে আছো? আরে ও হারান কাকা, তুমি কি বাড়িতে আছো? শুনতে পারছো? কে রে এত রাতে? আয় আয়, ভেতরে আয়। সে কি ছোট বাবু, আপনি এত রাতে আমার এই ছোট্ট কুটিরে কি মনে করে? ও তেমন কিছু নয়। তোমার নৌকা আর মাছ ধরার জালটা আমার আজ রাতে লাগবে। বন্ধুরা মিলে তালদিঘির ঘাটে সারা রাত মাছ ধরবো। দাও না গো কাকা, আমি তোমাকে 200 টাকা দেব। তাতে চলবে তো? হারান মাঝি ভীষণ ভয় পেয়ে বলল, কি বলছো ছোট বাবু? রাতে মাছ ধরতে যাবে? এ কাজ মোটেও সহজ কাজ নয়। তোমরা বরং দিনের বেলা আমার সাথে যেও। না না, আমরা রাতেই যাব, আর আজই যাব। আমি বন্ধুদের কথা দিয়েছি। তুমি আর না করো না কাকা, হারান কাকা, তুমি আর না করো না। রাতে শান্ত নদী বড্ড অশান্ত হয়ে যায়। নিশি গভীর হয়, খালি চোখেও অনেক কিছু দেখা যায়। সেসব সহ্য করার বয়স বা ক্ষমতা
কোনোটাই তোমাদের হয়নি ছোট বাবু। তুমি দেবে কি না বলো, আমার জন্য ওরা অপেক্ষা করছে কিন্তু। আর রাগ করো কেন, দেব না কখন বললাম। তা বেশ, নিয়ে যাও। ওই যে ওই কোনায় জাল রাখা আছে, আর নৌকো ঘাটে বাঁধা আছে। ধন্যবাদ কাকা, তুমি খুব ভালো। এই নাও টাকা, এটা তোমার ভাড়া। আসি তাহলে। না না ছোট বাবু, টাকা লাগবে না। তবে তুমি এই এই কালো সুতোটা তোমার হাতে বেঁধে নাও। কোনো বিপদ তোমাকে ছুঁতে পারবে না। কালো সুতো কি করে বিপদ আটকাবে? আচ্ছা, অমন ভয় পেও না। তোমার বন্ধুদেরও পরিয়ে দিও। আচ্ছা ঠিক আছে কাকা। সুভাষ জাল নিয়ে দোকানের সামনে এসে দেখল অজিত একটা ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। সুভাষকে আসতে দেখে অজিত বলল, এতক্ষণে তোর আসার সময় হলো? কখন থেকে অপেক্ষা করছি, ভাবছিলাম তখন এমনি আসবি বলেছিলি বোধহয়। এই শোন শোন, এই সুভাষ চৌধুরীর কথার দাম আছে। এত বড় একটা ব্যাগ কেন রে তোর হাতে? বারে, রাত জেগে কত কষ্ট করে মাছ ধরবো, আর খিদে পাবে না? খাবার এনেছি, খাবার। একটা ছোটোখাটো বনভোজনও হয়ে যাবে। তা বেশ বলেছিস, কিন্তু বিমলটা কোথায়? ও না এলে কিন্তু কাল থেকে ওর সাথে কোনো কথা বলবো না। তারা কথা বলতে বলতে এদিকে বিমল এসে হাজির। বিমলের চেহারায় বেশ ভয় দেখা যাচ্ছে। অজিত বলল, কিরে, তুই না সাহসী? তাড়াতাড়ি চলে আয়। তোর হাতে ওটা কালো সুতো? কালো সুতো কেন পড়েছিস? হারান কাকা দিয়েছে, কাল সকাল অবধি এটা হাতেই রাখতে হবে। আমি কথা দিয়েছি ওনাকে, উনি তোদের জন্যেও দিয়েছে। তোরা কি নিবি? হ্যাঁ দে, আমি শুনেছি কালো সুতো থাকলে বিপদ আসবে না। কালো সুতোয় যদি বিপদ আটকে দিত তাহলে মানুষ বিপদেই পড়তো না। এসব হচ্ছে মানুষের মনের অন্ধবিশ্বাস। সে যা হোক, আমাকে আমাকে ওটা দে তো সুভাষ, আমি হাতে পরে নেই। তুই বা বাদ থাকবি কেন? নে পড়ে নে অজিত। চল যাওয়া যাক। এসেই তো গেলাম, ওই তো হারান কাকার নৌকাটা দেখা যাচ্ছে। চারিদিকে ভীষণ অন্ধকার। কলকল করে নদীর জলের শব্দ বয়ে আসছে। চারিদিকে পরিবেশটি বেশ ভয়ানক। বিমল বলল, ওরে বাবা গো, চারিদিকে একদম ফাঁকা, কোথাও কেউ নেই। আমরা তিনজন শুধু নদীর বুকে ভাসবো। হ্যাঁ ভাসবো, এত ভয়ের কি আছে? নিয়েছিস তো কালো সুতো। এদিকে সুভাষ নৌকো চালাচ্ছে, বিমান নৌকোয় বসে আছে, আর অজিত নদীতে জাল ফেলতে লাগলো। কিরে, মাছ পেলি? এদিকটায় একদম মাছ নেই মনে হচ্ছে। 10-12 বার জাল ফেললাম, একটা মাছও তো উঠলো না। কি করা যায় বলতো? একটু এগোলেই পোড়া মন্দিরের ঘাট আছে, ওদিকটা একটু গিয়ে দেখবি নাকি? না, একদম নয়, ওদিকটায় কত কথা শোনা যায়। ওদিকে যাস না, দয়া করে ওদিকে যাস না, মাছের কি খুব দরকার। আজ আর মাছ হবে না, চল বাড়ি ফিরে যাই। আরে থাম তো তুই, পরে তো বলবি আমি মাছ ধরতে জানি না। দেখিস, সবচেয়ে বড় মাছ আমি তুলে দেখাবো। সুভাষ, চল পোড়া শ্মশান ঘাটের দিকেই যাই। যাস না, চল বাড়ি ফিরে যাই। আরে ভয় কেন পাচ্ছিস? আমরা তো আছি, চল তাড়াতাড়ি। তারা পোড়া শ্মশান ঘাটের উদ্দেশ্যে রওনা হলো। এই পোড়া শ্মশান ঘিরে অনেক ভয়ঙ্কর ঘটনা রয়েছে, কিন্তু তারা তাদের ভয়কে দূরে রেখে শ্মশান ঘাটের উদ্দেশ্যে রওনা হলো। চারিদিকে শেয়ালগুলো আজ যেন একটু
বেশি ভয়ঙ্করভাবে ডাকছে। ভয়ঙ্কর আলো আধারিতে পরিবেশটা যেন বেশ ভীতিকর। বিমল বলল, শিয়ালগুলো এমন ভয়ঙ্কর ভাবে ডাকে। দেখ, আমি আগেই বলেছিলাম এদিকটায় আসিস না। তোরা আমার কোনো কথাই শুনলি না। চারপাশটা দেখ কি ভয়ঙ্কর। এই সত্যি রে অজিত, চারপাশে কেমন না গা ছমছম করছে। অজিত চল, এখান থেকে ফিরে যাই। আহ, একটু অপেক্ষা কর, এসেছি যখন কয়েকবার জালটা নদীতে ফেলি। অজিত নদীতে জাল ফেলল। তারপর যখন নদী থেকে তার জালটি সে টেনে তুলল, তখন দেখল তার জালের সাথে একটি মেয়ের মুন্ডু উঠে এসেছে। মুন্ডুটি দেখে তারা ভয়ে যেন থর থর করে কাঁপতে লাগলো। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! এটা কি, এটা কি! ফেলে দে, ফেলে দে, জলদি ওটাকে ফেলে দে। তাড়াতাড়ি এখান থেকে পালা, পালা রে, পালা, তাড়াতাড়ি পালা। সে কি রে, নৌকো এখানেই থেমে আছে? নৌকো কিছুতেই যে চলছে না। এবার আমি কি করব? হঠাৎ করে তারা শুনতে পেল একটি ভয়ানক কণ্ঠস্বর। আমার মাথা দে, আমার মাথাটা আমাকে ফিরিয়ে দে, দে, দে বলছি, দে, দে, নয়তো তোকে শেষ করে ফেলবো। দে, দে। কি কি হচ্ছে সব, কি হচ্ছে? তারা ভালো করে তাকিয়ে দেখল নদীর পাড়ে একজন সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু ভয়ের ব্যাপারটা হলো মেয়েটির মাথা নেই। এটি দেখে তারা তিনজনেই সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে নদী পার হচ্ছিল। ঠিক তখনই তারা আবার শুনতে পায়, আমার মাথা, আমার মাথাটা আমাকে ফিরিয়ে দে বলছি, দে, দে বলছি। ওরা তিনজনেই নদী পার হয়ে তড়ি ঘড়ি দৌড় দিল। দৌড়তে দৌড়তে তারা একসময় লক্ষ্য করল তাদের সামনে একটি বাড়িতে আলো জ্বলছে। বাড়িটি দেখে তাদের মনে কিছুটা সাহস এলো। ভয়ে ভয়ে ওরা তিনজন বাড়ির দরজায় নক করল। বাড়ির ভেতর থেকে একটি লোক বেরিয়ে এসে বলল, তোমরা কারা বাবা, এত রাতে এখানে? ওরা ওদের সাথে ঘটে যাওয়া ঘটনাটা সম্পূর্ণ খুলে বলল। সব শোনার পর লোকটি বলল, এসো এসো, তোমরা ভেতরে এসো। তা বেশ কিছুদিন আগের কথা। পোড়া শ্মশানের পাশে একটা মেয়ের মৃতদেহ গলা কাটা অবস্থায় পাওয়া যায়। অনেক খুঁজেও লাশটির মাথা পাওয়া যায়নি। গ্রামের লোকেরা মেয়েটির সৎকার করলেও তার মাথার আত্মা আজও ঘুরে বেড়াচ্ছে। ভাগ্যের ফেরে তোমরা বেঁচে ফিরেছ, আর কখনো এমন রাতে ভুলেও বের হবে না। বিপদ হতে হতে আজ বেঁচেছ, কিন্তু কাল বাঁচবে তার কি কোনো নিশ্চয়তা আছে? তোমরা এখানেই বিশ্রাম নাও, কাল সকালে চলে যেও। অজিত বলল, কিন্তু মেয়েটি কে ছিল সেটি কি জানা যায়নি? মেয়েটির বাড়ি কোথায়, মেয়েটির নাম কি তা কেউ জানে না। যারাই রাতে শ্মশানের পাশে গিয়েছে তাদের প্রায় সকলেই সেই মাথা কাটা মেয়েটিকে দেখতে পেয়েছে আর ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এরপরে ওরা তিন বন্ধু সেই রাতটি সেখানেই কাটিয়ে দিল। সকাল হলে পর তারা আবার তাদের বাড়ি ফিরে আসে।